দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক পুলসিরাত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে নাট্যপালা প্রযোজিত নাটক বাঘ। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মোজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আমাদের দুজনের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমি বলেছিলাম আমরা কাজিন, আমরা পরিবার। আমি তোমাকে সম্মান করি, তোমাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার বাণীর ভালোবাসা এক জিনিস না। ভাইজান যদি এই বাড়িটা বিক্রি করতে চেত, আমি কি তাকে আটকাতাম? না, কিন্তু সেফ একটা চিঠি লিখে চলে গেল ভাইজান। সে তো তার সম্মান বাঁচিয়েছে, কিন্তু এদিকে তো আমাদের মাথার ছাদটাই নিয়ে গেছে। আর না, রেখা খালার রান্না পৃথিবীর সেরা, এর চেয়ে ভালো রান্না হয়ই না। আরো এটা তো ইউনেস্কো হেরিটেজ হওয়া উচিত, পৃথিবীর 9 আশ্চর্য। মানে কি বলে এইবার ঠিক আছে। রাত 9:30 থাকছে একক নাটক। তুমি কি সত্যি ডাক্তার? জি আন্টি। 1 মিনিট সময় দিলাম, প্রেসার মাপতে হবে তো? জি জি। 300 টাকা 300 টাকা 300 টাকা 500 জিনিস 300-তে। ভাই দেখি চলবে নাকি? রানীর চৌচাঙ্গে একদা অট্ট হাসিতে হাসিতে সাহেবদ্বয়কে সাথে নিয়ে পঞ্চদশ গোলাম সহকারে 3:06 নবতম পৌঁছলেন। তুমি তো দেখছি পাক্কা জুয়ারি। আসো আমরা টাকাটা ভাগ করে ফেলি। কিসের টাকা? তো একজন পটেনশিয়াল মার্ডারার। সুন্দর করে তাকান। মনের চাবি তুমি আমার মনের দাবি। যে ভালোবাসায় নিখুঁত বিশ্লেষণ করা হয়, সেটা কোনো ভালোবাসাই না। একটুখানি কাছে এসো, আমায় ডেকে নাও, তোমার ওই হাসিতে প্রাণ কেড়ে নাও। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী তরুণ মুন্সী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন তরুণ ভাই? আলহামদুলিল্লাহ। আপনাকে পেলে তো ভীষণ ভালো লাগে, খুব স্বভাবতই ভালো আছি। তরুণ, আপনার নাম, আপনি কি চিরতরুণ? আসলে এটা আমার দাদির ক্রেডিট, আমার কিছু নাই। নাম আমার সে কাছে রাখছে। মনে হয় গান লিখতে গেলে বা গানের কাজ করতে গেলে সারা জীবন তরুণ অনুভব করাটা খুব জরুরি। আসলে আমার মনে হয় কি, নাম একটা প্রভাব পড়ে। তো ওই মানুষ আমার নাম শুনলে যেটা বলে, দুইটা জিনিস বলে। এক হচ্ছে যে ওই তরুণ মুন্সী শুনলে জিজ্ঞেস করে আপনি কি কোরআনে হাফেজ? এটা একটা অদ্ভুত কোশ্চেন, আমি অনেক শুনি জানি। আর আরেকটা হচ্ছে তরুণ বললে মনে করে দাদা, মানে দাদা নাকি। তা আমার কাছে এটা একটা ভালোই, আমার এই নামটা মানে একটু কনফিউশন থাকে, মুসলিম না হিন্দু, মানুষ কি ভাবছে সেটা নিয়ে। আমার কাছে মনে হয় তরুণের মুন্সিয়ানা আছে গানের উপরে, এই জন্য তার নাম তরুণ মুন্সী। আর আমি আসলে এভাবে ভাবি না, আমি ভাবি আমার বংশের টাইটেলই মুন্সী, তাই তরুণের সাথে মুন্সী আছে। কেমন চলছে গানের কাজ? আলহামদুলিল্লাহ। কাজ তো আমি আসলে মানে
আমি তো আসলে ফেস্টিভ বা একদম টাইম ধরে কাজ করি না, সারা বছরই কম বেশি আমার কাজের একটা প্র্যাকটিস থাকেই থাকে। আপনার কাজ সব হ্যাঁ, হয় সময়। আমারটা, নাহলে কারো তো করতেই থাকি, নাহলে বাঁচবো কেমনে। নিজের গানের কাজ করতে বেশি ভালো লাগে, আর যেহেতু প্রফেশনালি আসলে অন্যের গানের কাজও করতে হয়, কোনটাতে বেশি কমফর্ট ফিল করেন? নিজের গানের কাজটা আসলে ভালো তো লাগে, কিন্তু আসলে আমি একদিক থেকে খুব ফরচুনেট যে আমার তো কোনো সময় লিরিসিস্ট বা কম্পোজারের সাথে মানে ধর্ণা দিতেও হয় না, তাদের থেকে একটা ভালো কিছু আদায় করতে হয় না। তো আমার মনে হয় যে আমি যখন লিখি, আমার যে লেখাটা আমি বুঝি যে এইটা বাণিজ্যিকভাবে, মানে বাণিজ্যিক এই জন্য বললাম যে এন্ড অফ দ্য ডে এটা তো কোনো চ্যানেলে বা মানে কারো দ্বারস্থ হবে, তো সেই জন্য আমি অন্যের কাজটা বেশি এনজয় করি এই দিক থেকে যে আমার ওইখানে দেয়ার অনেক কিছু আছে। আচ্ছা, আর তরুণ মুন্সির কণ্ঠটা যদি আমি বিচার করি, তাহলে তরুণের কণ্ঠটারে ভাঙলে দেখা যায় যে অনেক জিনিস আমার টাচ না করলে আমার গলার জন্য ভালো। তো ওই কারণে আমি সিলেক্টিভ একটা জনরার উপরে বেশি ইয়ে করি। এটা হয়তো সফট মেলোডি, রক, কিন্তু মানে যে সময় ধরে গানের সাথে আমার কিন্তু কণ্ঠ খুব একটা কোনো গানে আমি তৈরি করি না। বা আমার অনেক সময় লেভেল প্রডিউসার, মানে মানে লেভেলের যারা আছেন, তারা বলে যে এইরকম গান আপনি একটা করেন, তা সেইটার একটা প্রভাব এবার আমার একটা জার্নিতে, মানে এই কোথাও প্রসঙ্গেই বলতেছি, ধ্রুব মিউজিক স্টেশন থেকে আর কি আমার 6 বা 7টা গানের একটা অ্যালবাম আসবে, আপনার একক। তো এইটার তো কথাও সুর আসলে আমি আর রিস্ক নেইনি, মানে আমার ভালো লাগার কিছু গান থাকবে যেগুলি দেখা গেছে যে আমি দিতে পারতেছিলাম না, বাট আমার খুব দেওয়ার ইচ্ছা ছিল। এরকম লাস্ট 10-15 বছর, বা আমার একটা গান আছে কতদিন মন বাড়ি ফেরে নাই, এটা আমি 19 বছর আগে একটা ডায়েরিতে লিখছি। তো এইটা এবার মানে এখন ভয়েসের কাজটা চলতেছে, মিউজিক পার্টটা। 19 বছর আগে? 19 বছর মানে কি, আমি আমার ডায়েরিতে আসলে ওই লিখে রাখা, হ্যাঁ, ওই মানে আমার একটা স্বভাব হচ্ছে আমি 4-5টা ডায়েরিতে একই সময় কাজ করি। তো যার জন্য হয় কি, একই গানের বিভিন্ন অংশ বিভিন্ন খাতায় থাকে। তো দেখা গেছে যে আমি ওই পুরোনো গান খুঁজতেছি কোনো একটা পারপাসে, তো তখন আমি দেখছি যে, তাহলে আপনি এটা বুঝেন কিভাবে? যদি 4-5টা ডায়েরি একসাথে মেইনটেইন করেন, তাহলে বুঝেন না কিভাবে সব একটা গাড্ডিতে রাখি আমি, খুঁজলে যেন একই। আমার আসলে একটা সুটকেসের মতো বা একটা বড় ড্রয়ারও আছে, তো ওইখানে গেলে দেখা যাবে সব মেডিকেল মানে রিপ্রেজেন্টেটিভরা আমার পরিচিত যারা আছে, দেখলেই কলম আর প্যাড। আর আরেকটা জিনিস হচ্ছে আমার ওয়াইফ যেহেতু ডক্টর, তা আমি কাগজ কলম ফ্রি পাই। ও আচ্ছা, এটা ভালো। হ্যাঁ, তো আমার চয়েস আছে, মানে আমি বিভিন্ন রকম প্যাডে লেখার ইয়ে। আর ওই যে আমাদের কেন জানি মনে হয় যে আমাকে অনেকেই ডায়েরিটা দেয় যে লিখবো বা কিন্তু তরুণ ভাই এখন হচ্ছে অনেকটা এরকম হয়ে গেছে না, মানে ডিজিটালাইজেশনের এই সময় আমরা তো সবাই মোবাইলে একটু লিখতে পছন্দ করি। কখনো গান টাইপ করে আর কি করি না আমি, সব জায়গায় আমার সব গান হাতে লেখা থাকে, এবং আমার জানা মতে আমার ম্যাক্সিমাম আর্টিস্টরাই আমার হাতের লেখার কাগজটা দেখেই গান গায়, এবং ওটা ওরা রেখে দেয়। এটা একটা দারুণ ব্যাপার। না, এটা আমি করি। এখন পর্যন্ত কতগুলো গান লেখা আছে আপনার? প্রকাশিত অপ্রকাশিত আনুমানিক কত হতে পারে? না, আমি তো আসলে লিখি অনেক আগে থেকে, গান কত লিখছি এটা তো আসলে হিসাব নেই। না, গান আর সুরের হিসাব ওইভাবে নাই, তবে রিলিজ মনে হয় অনেক গান। আমার তো আবার আরেকটা ব্যাপার, আমার কথা আর সুর থাকে, তো 93 থেকে অফিসিয়াল বেরোচ্ছে হিসাব। আমি না অনেককে শুনেছি এরকম বলতে যে গান লিখতে পছন্দ করে, গান সুর করতে পছন্দ করে, অথবা কম্পোজ, এক একজনের কমফোর্ট জোন এক এক রকম। কিন্তু যখন আপনি সব কিছুই একসাথে করছেন, লিখছেন আপনি, সুর করছেন আপনি, আবার ডিরেকশন, মিউজিক ডিরেকশনটাও আপনি দিচ্ছেন, তখন একটু চাপ বলে মনে হয় না যে সব কিছু একসাথে করাটা? আসলে কি, আমি চাপটা এভাবে চিন্তা করি না, কারণ কি আমার কথাও সুরটা গড গিফটেড, এটাই আমার কোনো হাত নাই। এখন লোক আমার মাধ্যমে ওই কাজগুলি পাচ্ছে বলে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে। আমি আসলে জানি যে আমার লেখার সময়, সুরের সময় আমার নিজের তো কোনো আর কি দখলদারি থাকে না। আমি মানে চেষ্টা করি, আর ওইটা মনে হয় আল্লাহ প্রদত্ত পুরা, কারণ আসলে তো এর কোনো স্কুলিংও নাই। কিন্তু ওই যে যেমন আমি বললাম যে ধ্রুব মিউজিক স্টেশন এই সময়ে আমাকে নিয়ে একটা অ্যালবাম, মানে আমাকেও একটা অফার করলো যে আপনি তো সিঙ্গেল বা অন্যের অনেক প্রোডাক্ট আমি ধ্রুব মিউজিক স্টেশনের সাথেই মানে করে আসছি এই পর্যন্ত, কিন্তু এই যে একটা অ্যালবামের, তো অ্যালবাম শুনলে কিন্তু মনে হয় যে এইটা একটা অপরচুনিটি যে আমি অন্তত 6টা বা 7টা রকম গান আমি শোনাবো। যে হয়তো সব প্রেমের গান হবে এমনও কোনো কথা নাই, আবার প্রেমের মধ্যেও যদি অন্য কোনো সাবজেক্ট ইন করাইতে পারি, যেমন এবার আমার একটা নসিব নামে একটা ফোক গান আমি করছি। তো
আমি তো ফোকের জনরা খুব একটা বেশি কাজ করি না, আমার কণ্ঠে খুবই কম। আমার একটা অ্যালবামে, আমার ব্যান্ডের যে অ্যালবাম ছিল আজব নামে একটা ফোক ছিল, তো আর তারপর আমি একটা দুইটা কমার্শিয়াল আমার সলোতে করছিলাম। কিন্তু ওই যে ট্রেন্ডটা বাংলাদেশে আছে যে ফোকের গানের একটা অন্য আবেদন মানে আছে, ডিমান্ডও আছে অবশ্যই। তা এবার আমি একদম বাঁশির উপরে একটা ফোক গান করছি, সেমি ফোক, কারণ আমি চাইছি একটু তরুণ মুন্সির কথা বলার ধরনটা থাকুক, হ্যাঁ, একটু এক্সপ্লোর করার হ্যাঁ, জায়গাটা আর তৈরি তারপরে হয়। আমি মানে ভিতরে যে বুঝাইছি যে এটা বাঁশি বাজতেছে কারণ এটা ফোকের আদলেই করা। আচ্ছা। তা আমার মনে হয় যে এইটা একটা ভ্যারিয়েশন আমার এই 6-7টা গানের মধ্যে, অ্যালবামটার মধ্যে। এই আর 6-7টা গানই কি আপনার লেখা এবং সব সুর আমার, করা? আর সব এইটা কাজ? একটা বিশেষে যে কোম্পানি কোনো সময় আমারে আসলে বলেও নাই যে আপনি কি উনার সঙ্গীতে বা কথাও সুরে গাবেন, মনে করে যে মানে আই উড বি গুড এনাফ ফর মাই জার্নি। আমি আর কি টার্গেট রাখছি লাকি 7 কথাটার জন্য, আমি আর কি ভাবছি যে 7টা করব, 6টার প্রপোজাল নিয়ে 7 আমরা কি আগাইছি। আসলে আপনার জন্য লাকি? আই ডোন্ট থিঙ্ক সো, মানে আমার তো আনলাকি 13 গান আছে, কাজে আমি মনে করি আমার Lucky 4-5টা 7 ভালো আমার গানের দরকার। মধ্যে আনলাকি 13 একটা, সবাই বলে। হ্যাঁ। মানে আমি মনে করি না যে শুধু স্বার্থপর গায়ে জীবন শেষ হবে, আমার কষ্ট বেঁচে খাই আছে, স্বার্থপর আছে, আরো তো অনেক লেভেলে অনেক গান আছে যা মানে আনফরচুনেটলি মঞ্চে গাইতেই পারলাম না, অনেক রিলিজ মানে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল যেগুলি। কিন্তু আমার মনে হয় যে ওই লাকি 7 সবাই বলে, তো আমিও ভাবছি 6 থেকে 7টা গানের অ্যালবাম সুন্দর হবে। বেজোর সংখ্যাটা আমার প্রিয়, আচ্ছা আচ্ছা। এইটা হলো আমার জন্মদিনও 9টা মানে 9th, বাহ। তো নেগেটিভ একটা ইয়ে পজিটিভ, আনইভেন নাম্বারটা বেশি আর যে ওই অ্যাট্রাক্ট করে। হ্যাঁ বেজোরটাই ভালো লাগে। তরুণ ভাই, একটি গান শুনবো, তারপর আমরা বাকি গল্পে যাব। গান শুনবো, কোন গান শোনাবেন? নতুন কোন গান শুনবো? আমি আমার ওই 19 বছর বা 20 বছর আগের যে ইয়েটা ওইটার হ্যাঁ, একটু হ্যাঁ। মুখটা শুনাই, অবশ্যই শুনি, এতটুকু থাকুক। বাকিটা দর্শক শুনে হ্যাঁ নেবে। অবশ্যই, এটা একটু অন্য আদলেই তারা আচ্ছা, শুনবে। এই যে স্বার্থপর বা আনলাকি 13 এগুলো আসলে বারবার কথা প্রসঙ্গে কিন্তু চলেই আসছে। যখন গানগুলো লিখেছিলেন তখন কি এটা মনে হচ্ছিল যে এটা সাড়া পড়তে পারে? কারণ না না না, তোর মনের অবস্থা অনেক খারাপ ছিল। কেমন না, ছিল এটা সেই আসলে কি সময়টা? আমার স্বার্থপরের ব্যাপারটা যেটা, যে স্বার্থপর বা সরলতার প্রতিমা বা পদ্মপাতার জল না, ওই আমার বন্ধু বান্ধবরা আমার গানের সবচেয়ে বড় বিশ্লেষক। তা আমার যে এলিফ্যান্টের একটা সার্কেল ছিল, আমি তো রেগুলার মানে একটা একদম অফিসিয়াল নিয়ম করে আমাদের আড্ডা গান এগুলি থাকতো। আচ্ছা। লাইফে আসলে খেলাধুলার থেকে আমার গান ছাড়া আর কি, আমার মনে হয় না 90-র পরে আমি খেলাধুলায় মানে এমনি দাঁড়াইছি, কোনো প্রয়োজন নাই, মানে আমার কোনো ভিতর থেকে আর্টস ছিল না। মিউজিক ইনস্ট্রুমেন্ট, গিটার হাতাইতাম, তখন 90-তে আমি গিটারটা বাজাতে পারতাম না, কিন্তু হাতাইছি তো ছোটবেলা থেকে। তো আসল ব্যাপার যেটা হচ্ছিল যে ওই এক একটা সময় যায়, তখন লেখার ধরন এক এক রকম বয়সের থাকে। মতো ইয়ে থাকে। আর আমার শুরুর দিকে আমি খুব ব্লেস ছিলাম যে আল্লাহ আমার কণ্ঠে এবং আমি অন্যদের জন্য যে করব এই গানগুলি, ভাষাগত যে একটা ব্যাপার বা যে উপমাগুলি দেওয়া, সরলতার প্রতিমাতে কিছু উপমা আছে, তা আমি এখন যদি নিজে ইন্টেনশনালি ট্রাই করি, আমি মনে হয় আর পারবো না। তো আমার কাছে মনে হয় যে ওই যখন যে মনের অবস্থা গেছে ওইটার উপরে আমি খুব ফোকাস ছিলাম। আর লিখতে লিখতে না মানুষ আমার এক মানে ধারণাই দিয়ে দিছে যে দুঃখের গানে আমার দখল বেশি। এই জন্য সবাই মানে দেখা যায় না যে অ্যাক্টিংটা যার ভালো হয় তারে ওই হ্যাঁ, জায়গাতেই যে ক্যারেক্টারে আমারও যে ভালো কথাও থাকে সেই সুরে ক্যারেক্টারের জন্য সবাই বেশি। বলে যে বাণী নির্ভর গান করেন, সুর মানে ওইটার সাথে করেন, কি হচ্ছে এখন কি চলতেছে এগুলি ভাইবেন না। তা এটা আমার কিন্তু, যেমন আমি আসিফ ভাইয়ের 80+ গান এখন হয়ে গেছে, তো উনি একটা জিনিস বলে যে আপনার যা ইচ্ছা লেখেন, আমার মতো কোনো গান করেন না। তো এটা কিন্তু আসলে এই স্ট্যান্ডার্ড বা এই পজিশনের আপনার সিঙ্গারের কাছ জায়গাটা থেকে আপনি তৈরি করেছেন। কিন্তু তরুণ ভাই, একটা সমস্যা হয় না? ধরেন আপনি তো আসলে একটা গল্পকে মাথায় নিয়ে একটি গান লিখলেন, কারণ গান মূলত জীবনের গল্পই বলে। এখন মিউজিক ভিডিও করবার সময় তো ডিফারেন্ট কোনো গল্প তৈরি হলো, যেটা মিউজিক ভিডিওর সাথে আপনার লিরিকটা অ্যাডজাস্ট করলো না। এই ধরনের সমস্যার কখনো সম্মুখীন এরকম হয়েছে কিনা? হয়, মানে দেখা গেছে যে আমি শুট করতে গেছি, আমার প্রিপারেশন নিয়ে যাওয়ার কথা, এখন হয়তো দেখা গেছে যে মডেলের সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক বেশি, বা আমাকে বলে নাই যে আমি গানের পার্ট, অ্যাক্টিং এরও পার্ট, আচ্ছা স্ক্রিপ্টের মধ্যে আমি আসি, তো ওইগুলি একটু অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু আমি মনে করি যে যারা আসলে গানটা দিন শেষে আর কি আমার কাছ থেকে বুঝে নিবে এবং তার একটা লেনদেন আছে,
তো আমি উনাদের উপরে মানে ওই জিনিসটা সবসময় ছাড়ি যে যতটুকু উনরা আমার জন্য বের করতে পারে। যেমন আমি যেসব আর্টিস্টের গান করি তারা ভিডিও করে বা তাদের ভিডিও করা হয়, শুটিংয়ের সময় যদি পারি আমি থাকি, নির্মাতা যদি বললে যে আপনার সাথে একটু বসি, আপনি গানটা একটু আমারে বুঝায় দেন, গান শুনতেছি সিকোয়েন্সে আমি হয়তো মিউজিক বাজলাম, আমি বললাম এখানে মনে হয় হেঁটে গেলে ভাল লাগবে, আচ্ছা। বা এই যে এই শেয়ারিংসটা ওইটা আমার সাথে খুব ভালো হয়। বাহ। এটা মানে একবার দুইবার না, অনেকবার হয়। হ্যাঁ, কখনো ভিডিও ডিরেকশনে কাজ করবেন এমন তো চিন্তা করেছেন? জীবনেও নাই না, আমার এইগুলি নাই। আমি আমি কারণ হয়তো মূলত তো স্টোরি টেলিং এই যে যারা নাটক লেখার কথা বলে, আমার অনেকে কবিতা লিখতে বলে যে বই একটা বের করা উচিত, বা আমার মানে ওই যে পরিচিতি পাওয়া গানগুলির বই টই বের করার যে একটা ইন্টেনশন, ওইরকম আসলে আমার অফার আসে, কিন্তু আমি মনে করি আমি তো আসলে কবি না। আমার কবি হওয়ার আমার দেখলেও মনে হয় না আমি কবি, তার মনে হয় আমি গীতি কবি ভালো। সেটাই। আচ্ছা, এটা তো আমরা এতক্ষণ শুনছিলাম আপনার নিজের গানের কাজ। এবার একটু জানতে চাইবো যে আপনার সঙ্গীত পরিচালনায় বা আপনার কথায় বা আপনার সুরে এখন যারা গান গাইছেন তাদের কথা, খুব সম্প্রতি কাজী শুভ, মানে আমাদের সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক কাজী শুভ ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, কেমন ছিল এক্সপেরিয়েন্স? এক্সপিরিয়েন্স মানে কি, ও তো আসলে আমি যে এক ধরনের গান করি আর ওর জনরা একটা স্পেসিফিক জনরার উপরে, তো আমার বলছে ভাই আমার জন্য এটা আমরা আসলে কি করোনার আগে থেকে আমার সাথে না অনেকেরই মানে 2-3 বছর ধরে আমি অনেকের ঝুলায় রাখছি, আমার তার জন্য বের হয় নাই, উনিও রাগ করে নাই, কারণ আমি আসলে এই মানে কাজ শুরু করলে আমি কখনো টাকা আগে নেই না, কারণ আমি দেই অনেক দেরিতে, তো টাকা দিলে একটা হক হয়ে যায়, তো আমি টাকাটা পরে নেই, এইটা হলে আমার জন্য বিপদ কম হয়। তো ও আমার অনেক আগে বলছে, কিন্তু দেখা গেছে যে ও আমার কাছ থেকে কিনে নিয়ে ও নিজে প্রডিউস করবে, এইগুলি কিন্তু আসলে একটা অন্য হিসাব। আর কোম্পানি পাশে থাকবে, কোম্পানি বলবে যে হ্যাঁ তরুণ মুন্সিরও একটা গান তোমার গলায় থাকুক, তাহলে ওনার সাথে বসো, এই যে ব্যাপারটা, যে এরকম করে একটা বড় ব্যাপার যখন দাঁড়াইছে, তো তখন আমি বলছি যে ঠিক আছে এখন আমরা তাহলে কাজটা করি, কারণ আমার তোমার দায়িত্ব যতটুক, তারপরে সমস্ত দায়িত্ব নেওয়ার কেউ আছে। তো আমি ওর স্টাইলেই গান করছি, আমার কেউ কোনোদিনও বুঝলো না, মানে আমি আসলে এই ধরনের লিরিকের মানে এই মুডের লিরিক কম করি, কিন্তু আমার ধারণা হচ্ছে যে ওর তো ভয়েসটা খুব মিষ্টি, আর ভেরি মাচ এক্সেপ্টেড টু দেয়ার মানে হিজ ফ্যান। আমার মনে হয় ওর ফ্যানরা খুব খুশি হবে যে তরুণ মুন্সির সাথে তার একটা কোলাবোরেশন হয়েছে। আর ওই আমরা তো আসলে গান করলে আশপাশে আরো 10-20 জন শুনে, তো সবাই বলছে যে আমি নিজেও শুনছি, বা ও আমার দেখা হইলেই বলে ওর পরিবারের মানুষজন শুনতে চায় বাসায় গেলে। তা আমি খুব মানে এক্সপেকটেশন আমার এরকম যে ওর ভক্তরা খুশি হবে, এবং আমার ধারণা কাজী শুভর ফ্যানরাও আমারে চিনবে যে আচ্ছা এই লোকটা এরকম। তারপরে আমি বেলাল খান, এরকম আমি অনেক দিন ওরে কষ্ট দিছি, এটা না বললে না, ও নিজের চ্যানেলের জন্য প্রডিউস করতেছে, কারণ ও ওর চ্যানেল নিয়ে অনেক সুন্দরভাবে কাজ করতেছে। তা আমি আমার স্টাইলের ভালোবাসা সহেনি আমার ভালোবেসে, এরকম একটা গান হওয়ার কথা, কারণ মানে আমি আমার কোর্ট থেকে ওর কোর্টে দিয়ে দিছি কথা ও সুর, বাট মিউজিকটা কাজী শুভরটাও মিউজিকের দায়িত্ব ওদের, আমি এখানে গীতিকার সুরকার, ঠিক বেলাল খানেরও তাই, সঙ্গীতটার দায়িত্ব আমি একটু কম না আমি করি নাই, কারণ কি আমি সত্যিকার অর্থে ওরা আমার কাছে যে সাপোর্টটা চাইছে আমি ওইটাই দিছি, আর আমি যদি আমার কোনো প্রজেক্টে ওদের ডাকি তখন তো সবই আমার করতে হয়, আর আমি যদি আমার কাজটা নিয়ে ব্যস্ত থাকি সারা বছর, আসিফ ভাইয়ের কাজ আমার হচ্ছে হলো কি মান্থলি 1-2টা প্রজেক্ট। নাটকের কাজ খুব একটা আপনি করছেন না, শেষমেশ কাজ করা হয়েছিল, শেষমেশ করছি, এটার কথা ও শুটটা আমার করা, ওই কাজল আরিফিন অমির পরিচালিত, এটা সুন্দর একটা কাজ। তারপরে আমি একটা আমার নাটকের যেহেতু বললাম, বহুকাল আমার খুব প্রিয় গান, এখন আমার নিজেরও অনেক জায়গায় গাইতে হয়, এটা অয়নের কণ্ঠে আছে, যদি কোনোদিন এটা মনে হয় সিএমবি থেকে রিলিজড একটা টেলিফিল্ম, এরকম আমি ওই টু বি কন্টিনিউড কিছু নাম্বার থেকে, মানে এরকম অল্প আইটেমে থাকলে আমার জন্য ভালো, মানে নাটকে কাজও করি আবার খুব ফ্রিকোয়েন্ট করি না। আর একটু খারাপ লাগে একটা জিনিস, সেটা হচ্ছে যে নাটকের জন্য গান করলে গানটা না পুরা নাটকে আসে না, ডিউ টু মানে এই যে এখনকার সিস্টেমটা অনলাইন প্ল্যাটফর্মে গানটা ইন্ডিভিজুয়ালি যায়, তো আমি ওইটা খুব একটা এনজয় করি না, মানে বাসায় বললাম যে এই নাটকে আমি কাজ করছি, এই 2 লাইন শোনা গেল,
হ্যাঁ আবার একটু আবার আরেকটা pause জায়গায় দিয়ে আরেকটা অন্তরা জায়গায়, ছাড়লো, হ্যাঁ। হ্যাঁ এটা আস্ত ব্যাপারটা ওরা ইউজ করতে পারেও না, ওরা তো সিকোয়েন্স ওয়াইজ করে, তো ওই জন্য আমি নাটকের কাজটা একটু কম করি। আমরা জানি তরুণ ভাই আপনি সবসময় খুব স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন, এরকম ফ্রি বার্ড Very হয়ে much. থাকুন, হ্যাঁ আর অনেক ভালো ভালো কাজের সাথে থাকুন, যুক্ত হন এবং দর্শকরা আপনার ভালোবাসা আপনাকে ভালোবাসা দিয়েছে আপনার কাজের জন্য, অবশ্যই তেমনটাই দিতে আমি থাকুন। সবসময় গ্রেটফুল। আসলে স্টুডিওতে যা বাজায় দেখাই সেটা তো মিউজিশিয়ানদের জন্য, কিন্তু কিবোর্ডের পার্টটা বাংলাদেশের সেরা কেউই বাজায়, গিটারটা সেরা কেউই বাজায়, বাঁশি যে সেরা বাজাচ্ছে তারই ডাকি যে ওর গলায় এত সুন্দর সুর, ও দিক ইয়েটা। সেটাই। তো দেখা যায় যে ওরা সবাই এত স্কিল, আমার গান এমনি সুন্দর হয়ে যায়। মানুষ যে বলে যে তরুণ মুন্সির গান সুন্দর, আসলে এরা না থাকলে আমি স্টুডিওতে তরুণ একা ভাই বসে আপনার থাকবো। গান সুন্দর এবং একই সাথে আপনার কথাও অনেক সুন্দর। আসলে Thank আমাদের you. সময় খুবই সংক্ষিপ্ত, আপনার সাথে আড্ডা দিতে পারলে আরেকটু আড্ডা দিতে পারলে মনে হয় ভালো লাগতো, কিন্তু একেবারে শেষের দিকে যেহেতু চলে এসেছি, আরো একটি গানের কিছু লাইন আপনার কণ্ঠে শুনতে চাইবো। স্বার্থপরটাই শোনাই, যেহেতু ঠিক আছে। আমার মানে এইটাই সিগনেচার সং আমার জার্নিতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ তরুণ ভাই, খুব ভালো থাকুন সব pleasure. সময়, তুমিও সবসময় ভালো সুস্থ থাকো। থাকুন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।